জয়কে জেলের ভাত খাওয়াবো বললেন ববি হাজ্জাজ। জানাবো নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না বললেন কর্নেল অলি। সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম সুরঞ্জনকে যেভাবে পাঠানো হয়েছিল ভারতের কারাগারে। এবং সর্বশেষ জানাবো ছাত্র আন্দোলনের শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতের আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টিউলিপ ও জয়কে জেলের ভাত খাওয়াবো বললেন ববি হাজ্জাজ। বিদেশের মাটিতে টিউলিপ, রেজওয়ান সিদ্দিক ও সজীব ওয়াজেদ জয়কে জেলের ভাত খাওয়াবো বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। ববি বলেন, এই আন্দোলনকে আমরা দলীয়করণ হতে দেইনি। জুলাই আন্দোলনে আমি বারবার তারেক রহমানকে বলেছিলাম রাজনৈতিক দল হিসেবে সামনে যাই, কিন্তু তিনি রাজনৈতিকভাবে সামনে আগাতে চান নাই। আমরা শিক্ষার্থীদের যেভাবে পারি ছাত্রদের ওই আন্দোলনে সহায়তা করি। ৩রা আগস্টেই আমি তারেক রহমানকে বলেছিলাম এই সরকার টিকবে না, নতুন সরকারের রূপরেখা করেন। এই আন্দোলনে তারেক রহমানের ভূমিকা অনেক। তরুণ এই রাজনীতিবিদ বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা, আমরা এটা হতে দিতে পারি না। অথচ সরকারের পক্ষ থেকে আমাদের ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। দেশে যে ষড়যন্ত্র চলছে সেটা কেন অন্তর্বর্তী সরকার দেখছে না? তিনি বলেন, যে কোনো ধরনের স্থিতিশীলতা আনতে হলে দেশে নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার পতন ও সংস্কারের একটি অংশ এই 14 বছরে জাতীয় পার্টি সরকারের সুবিধা নিয়েছে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না বললেন কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না। একই সঙ্গে শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে কোনো সরকার এলেও সমস্যা থেকেই যাবে। কর্নেল অলি আহমেদ বলেন, থানায় পুলিশ আছে, কোনো কাজ করছে না, প্রশাসন আছে কিন্তু কাজ করছে না, যারা সরকারের কাছে তাদের কথা শুনছে না। ভোটাধিকার প্রয়োগে সতর্ক করে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বলেন, আওয়ামী লীগ চলে গেছে কিন্তু অন্যরা ডাকাতি করছে, চাঁদাবাজি করছে, তাহলে লাভটা কি? দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, ঠিকভাবে মেম্বার চেয়ারম্যান বানাতে হবে, আবেগকে নয় বিবেককে কাজে লাগাতে হবে। সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম সুরঞ্জনকে যেভাবে পাঠানো হয়েছিল ভারতের কারাগারে। মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সুরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছেন তার এক লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটে 2012 সালের 5ই নভেম্বর সকালে। অপহৃত হওয়ার পর তার সাথে কি কি ঘটেছে তার বিশদ বর্ণনা তুলে ধরেন সুখরঞ্জন বালি। সুখরঞ্জন বালি বলেন, 2012 সালের নভেম্বর মাসের 5 তারিখে আমি ঢাকায় কোর্টে গিয়েছিলাম। আমার সাথে 2জন ব্যারিস্টার ও 2জন উকিল ছিলেন। আমাদের গাড়ি থেকে কোর্টে গেটে আটকে ফেলা হয়। তখন আমার সাথে থাকা আইনজীবীদের সাথে গেটের লোকদের তর্ক বিতর্ক চলছিল। আমি গাড়িতে 2জন ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম। এ সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগলো। তারা বলছিল, যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোকই, একেই আমাদের দরকার। সেই লোকরা আমাদের গাড়ি থেকে নামিয়ে টেনে হিঁচড়ে 5-6 হাত দূরে অপর একটি গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং একটু পরে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। প্রায় আধ ঘন্টা গাড়ি চালানোর পর সাদা পোশাকের লোকেরা আমাকে হাঁটাতে থাকে। একসময় আমি নিচের দিকে নামার মতন অনুভব করি। কিছুদূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় আমাকে ঢুকিয়ে দেওয়া হয়। কোনো আলো সেখানে ছিল না। অথচ যখন সকাল 10টা বা 11টা বাজে, সুখরঞ্জন বালি বলেন, আমাকে একটি খালি রুমে আটকে দেওয়া হয়। বাইরে কোনো শব্দ ছিল না, ঘরে কোনো জানালা বা কোনো ফাঁকা ছিল না যা দিয়ে কোনো রকমের আলো ভেতরে আসতে পারে। তখন আমাকে মাঝে মাঝে অল্প করে খাবার দেওয়া হতো। সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত বা পাহারায় আসতো। তারা নীল রঙের পোশাক পরা থাকতো। তিনি বলেন, এর 2 দিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয়। সেখানে আমাকে নিয়ে তারা জোর করে সাঈদী হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায়। সে রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল। আমি দেখতে পাই। আমার ভাইয়ের হত্যায় সাঈদী হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি তখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি না, তাদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারবো। কিন্তু তারা বারবার আমাকে সাঈদী হুজুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলে এবং এক পর্যায়ে তারা আমাকে মারধর সহ কারেন্টের শক দেয়, নির্যাতন করে। সুখরঞ্জন বালি বলেন, তারা আমাকে এক পর্যায়ে টাকা দিয়ে লোভ দেখানোর চেষ্টা করে। এরপরও রাজি না হলে তারা অমানবিক নির্যাতন চালায়। সেখানে টানা কয়েকদিন ছিলাম। তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করত। তখন 3-4 জন লোক জিজ্ঞাসাবাদ করতো। সুখরঞ্জন বালি বলেন, তাদের অত্যাচারে আমি অসুস্থ হয়ে যাই। কয়েকদিন সেখানে থাকার পর তারা একদিন সকাল 7টা কি 8টার দিকে আমাকে চোখ বেঁধে তারা গাড়িতে তোলে। আয়নাঘর থেকে যখন গাড়িতে ওঠানো হয়েছিল তখন আমি ভয়ে ভয়ে জানতে চাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। জবাবে তারা বলেছিল, আমরা তোকে তোর দেশে নিয়ে যাব, বল কোথায় নামিয়ে দিলে তুই তোর বাড়ি চিনে যেতে পারবি। তখন বলি, বাগেরহাটে নামিয়ে দিলে আমি আমার বাড়িতে যেতে পারবো। সারাদিন ধরে গাড়ি চালানোর পর মাঝে একবার ফেরিতে ওঠানো নামানো হয়, সেটা আমি অনুভব করতে পারি।
তিনি বলেন, এক পর্যায়ে আবার গাড়ি চলতে শুরু করে। দীর্ঘক্ষণ চালানোর পর দুইজন লোক গাড়িতে ওঠে। এর কিছুক্ষণ পর 10-12 মিনিটের মধ্যেও হবে গাড়িটি চলতে চলতে থেমে যায়। এ সময় গাড়ি থেকে আমাকে নামানো হয়, চোখ খুলে আমাকে সামনে আগাতে বলা হয়। সুখরঞ্জন বালি বলেন, জায়গাটা বাগেরহাট কিনা সেটা বুঝতে চেষ্টা করে। আমি বুঝতে পারি যে ওটা বাগেরহাট নয় এবং স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে বিএসএফ, এটা বর্ডার এলাকা। সেখানে যারা আমায় নিয়ে কান্না করতে করতে আমি বিএসএফ এর হাতে তুলে না দিতে তাদেরকে অনুরোধ করি। আমি বলি, এদের হাতে তুলে দিয়েন না, প্রয়োজনে আমাকে মেরে ফেলেন। একথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই। সুখরঞ্জন বলেন, আমাকে নেওয়া গাড়ির লোকেরা জোর করে বিএসএফ এর কাছে দিয়ে আসে আমায়। এ সময় আমি দেখতে পাই গাড়িতে 6 থেকে 7 জন সবুজ পোশাকের পুলিশের সাথে 2 জন বিজিবি সদস্য আছেন। তখন আমি বুঝতে পারি গাড়ি থামায় যাদের নেওয়া হয় তারাই বিজিবি। সুখরঞ্জন বলেন, বাংলাদেশের একজন নিরপরাধ নাগরিককে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে? কান্না জড়িত কণ্ঠে সুখরঞ্জন বালি বলেন, আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয়। বিএসএফ কিছু জিজ্ঞেস না করে আমাকে প্রচন্ড মারপিট শুরু করে। বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝানোর চেষ্টা করি। আমার কোনো কথা তারা বুঝতে পেরেছিল কিনা আমি আজও বুঝিনি। এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পিছন দিক দিয়ে আমার হাত বেঁধে ফেলে। হাত বাঁধার সেই দাগ এখন স্পষ্ট। সুখরঞ্জন বালি তার উপর নির্যাতনের বর্ণনায় বলেন, মোটা লাঠি দিয়ে বিএসএফ তাকে মারতে থাকে। এতে তিনি ডান হাতের কনুইতে প্রচন্ড আঘাত পান। এখনো ডান হাত দিয়ে ভালোভাবে কোনো কাজ করতে পারি না। বিএসএফ এর মারের পরে তিনি প্রায় 3 ঘন্টা বেহুশ ছিলাম। সুখরঞ্জন বালি বলেন, আমি বিএসএফ কে বলতে থাকি যে আমি ইচ্ছা করে এখানে আসিনি, কিন্তু আমার কথা বুঝতে না পারায় তারা আমাকে বেধড়ক মারধর করে। আমাকে মারার আর কোনো কারণ পাইনি। বিএসএফ এর ক্যাম্পটির বিষয়ে জানতে পারি এটি বৈকারি বাজার, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানা এলাকা। এরপর বসিরহাট জেলে আমাকে 22 দিন রাখা হয়। সেখানে একদিন আমাকে কোর্টেও নেওয়া হয়। এরপর আসা হয় দমদম জেলে। সুখরঞ্জন বলেন, দমদম জেলে থাকাকালীন সেখানে এক বন্দি সম্পর্কে আমার ভাগ্নে হয়। তাকে আমি দেখি, সে আমাকে চিনতে পারেনি। আমি সুযোগ বুঝে তাকে আমার পরিচয় দিয়ে সে আমার জড়িয়ে ধরে বলে, মামা তুমি বেঁচে আছো? আমরা তো জানি তুমি মারা গেছো। সে ভাগ্নে কারামুক্তির পর আমার বাড়িতেও নিকটাত্মীয়দের আমরা বেঁচে থাকা ও ভারতের দমদম জেলে বন্দী থাকার কথা জানায়। সুখরঞ্জন বলেন, আমার বাড়ির লোকেরা ভারতে প্রশাসন ও মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করলে মানবাধিকার সংস্থার সহায়তা সুপ্রিম কোর্টের আদেশে 2018 সালে প্রথম দিকে 5 বছর জেল খেটে আমি মুক্ত হয়ে দেশে ফেরত আসতে পারি। তিনি জানান, দমদমে থাকাকালীন বিভিন্ন মানবাধিকার সংস্থা আমাকে ইন্টারভিউ নিয়েছিল। সুখরঞ্জন বালি বলেন, মুক্তিযুদ্ধের সময় কারা আমার ভাইকে হত্যা করেছে সেই দৃশ্য আমি আমার বাড়ির পাশে টয়লেটের ভিতর লুকিয়ে থেকে নিজ চোখে দেখেছি। সেখানে সাইদি হুজুরকে আমি দেখিনি। তখন এ নামে কাউকে আমি চিনতামও না। উনি আমাদের এলাকা থেকে নির্বাচিত 2 বারের এমপি ছিলেন। তখন ওনার সম্পর্কে জানি ও চিনতে পারি। সাইদি হুজুর যখন এমপি ছিলেন তখন আমাদের মনে হতো যেন আমরা মায়ের কোলে আছি। হুজুর নিরপরাধ, নির্দোষ। তার বিরুদ্ধে শত নির্যাতন সহ্য করেও আমি সাক্ষ্য দেইনি। আমাকে ক্ষুদিরামের মতো ফাঁসি দিলেও আমি প্রস্তুত ছিলাম। তিনি বলেন, ভারত থেকে দেশে ফিরেও আমি নিজ এলাকায় পিরোজপুরের ইন্দুরকান্দিতে যেতে পারিনি। নিরাপত্তার কারণে বাগেরহাটের আত্মীয় ও পরিচিতদের সহায়তায় তাদের আশ্রয়ে ছিলাম। সুখরঞ্জন